জানেন, কিছু কথা শুধু একা একা শুনতে হয়। তাই এখন আপনার চারপাশে যদি কেউ থাকে, তাকে একটু অন্য ঘরে যেতে বলুন, কিংবা ভলিউমটা একেবারে কমিয়ে দিন। কারণ এই যে কথাগুলো আমি আজ বলবো, এগুলো আমার জীবনের সবচেয়ে গোপন অধ্যায়, যা দিনের আলোয় আসাটা আমাদের সমাজের কাছে পাপ। কিন্তু পাপ কি শুধু কাজের ফল, নাকি তার বীজ লুকানো থাকে আমাদেরই মনের গভীরে, যেখানে আকাঙ্ক্ষা আর নিষিদ্ধ আকর্ষণ একে অপরের হাত ধরে চলে? আমি রুবিনা, আমার বাড়ি মুর্শিদাবাদ। আজ আমার জীবনের সেই গল্প বলবো, যা আমি কাউকে বলতে পারিনি, কোনোদিন বলতে পারবও না। শুধু এখানে আপনাদের কাছেই আমার এই মনের ভার হালকা হবে হয়তো। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এমন আরও অনেক গল্প হয়তো লুকিয়ে আছে আমারই মনের ভাঁজে। আমার বিয়েটা হয়েছিল বছর 5 আগে, বেশ ধুমধাম করেই। রাজু, আমার স্বামী, তখন একটা ভালো কোম্পানিতে কাজ করত। শ্বশুরবাড়িটা ছিল যৌথ পরিবার। রাজুর বাবা মা, রাজুর ছোট ভাই আকাশ আর আমরা দুজন। রাজুর ছোট বোন পিঙ্কি তখন হোস্টেলে থেকে পড়াশোনা করত। প্রথম সবটাই ভালো ছিল, নতুন বউয়ের সম্মান, ভালোবাসা সবটাই পাচ্ছিলাম। কিন্তু ধীরে ধীরে সব কেমন যেন থিতিল হাসতে শুরু করল। রাজু তার অফিস আর কাজ নিয়েই ব্যস্ত হয়ে পড়ল। সকালে বেরিয়ে যেত, ফিরতে ফিরতে রাত। সপ্তাহের শেষেও প্রায়শই কাজের চাপে বাইরে থাকত। আমিও বাড়ির কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতাম। কিন্তু মন তো আর শুধু কাজ চায় না, মন চায় সঙ্গ, মন চায় কথা বলার একজন। আর সেই শূন্যতাটা পূরণ করতে শুরু করল আকাশ, রাজুর ছোট ভাই, আমার দেবর। সে তখন কলেজে পড়ত। ভীষণ শান্ত স্বভাবের ছেলে, একটু লাজুকও ছিল বটে। প্রথম দিকে তার সঙ্গে আমার সোজাসুজি কথা হতো না বললেই চলে। কিন্তু যৌথ পরিবারে পাশাপাশি থাকতে থাকতে কিছু সম্পর্ক এমনিতেই গড়ে ওঠে। সে আমাকে বৌদি ডাকত। রান্নাঘরে আমি যখন কাজ করতাম, সে প্রায়শই টুকটাক কাজে সাহায্য করতে আসত। হয়তো জলের বোতল ভরে দেবে বা সবজি কাটতে সাহায্য করবে। তার উপস্থিতিটা আমার খারাপ লাগতো না, বরং একাকিত্বের এই প্রহরে তার সঙ্গ আমাকে যেন এক অন্যরকম স্বস্তি দিত। আকাশের বয়স তখন 21 কি 22 হবে। লম্বায় রাজুর চেয়ে একটু কম, শ্যামলা গায়ের রং, চোখে এক অদ্ভুত সারল্য মিশে থাকত। কিন্তু সেই সারল্যের আড়ালে কী ছিল তা আমি সেদিন বুঝিনি, হয়তো বুঝতে চাইনি। দিনের পর দিন ধরে আমাদের মধ্যে একটা সহজ সম্পর্ক তৈরি হলো। দুপুরে আমি যখন ভাত খেতে বসতাম, আকাশও হয়তো বইপত্র রেখে এসে আমার পাশে বসত। তারপর টুকটাক কথা, কলেজ গল্প, বন্ধুদের কথা। আমার একাকী জীবনে ওর এই সঙ্গটুকু ছিল অনেকটা ঠান্ডা জলের মতো। আমি যখন শাড়ি পরে রান্নাঘরে বা বারান্দায় কাজ করতাম, হয়তো অজান্তেই দেখতাম ওর চোখ দুটো আমার দিকে। আমি মুখ তুলে তাকালেই সে চোখ নামিয়ে নিত। এই ব্যাপারটা আমি প্রথমে খেয়াল করিনি, বা খেয়াল করলেও গুরুত্ব দিইনি। ভেবেছিলাম ছোট ছেলে, হয়তো এমনিই দেখছে। কিন্তু ওই চাহনিতেই লুকিয়েছিল এক গভীর অনুভূতি, যা আমি তখনও উপলব্ধি করতে পারিনি। আমার পরনে থাকতো সাধারণ শাড়ি, হয়তো বাসন্তী রঙের বা হালকা গোলাপি। গরমে হাতাকাটা ব্লাউজ পরতাম। শাড়ির আঁচলটা আলতোভাবে কাঁধের উপর দিয়ে রাখা থাকতো, কখনো কোমর পর্যন্ত ঢেকে, কখনো একটু সরে। হয়তো সেই ভঙ্গিটাই ওর চোখকে আকর্ষণ করত। কিন্তু আমি তখনও ভাবতাম, এ আর এমন কি, বাড়ির বউ, সাধারণ সাজগোজ। দিনগুলো এভাবেই কাটছিল। রাজুর উদাসীনতা আমার মনকে আরও বেশি করে আকাশের দিকে ঠেলে দিচ্ছিল। রাজু ফিরলে সব কিছুতেই তার বিরক্তি দেখাতো। অফিস, কাজ, বাইরের চাপ সব মিলিয়ে সে যেন নিজেকে গুটিয়ে নিয়েছিল। আর আমি যেন এক দমবন্ধ পরিবেশে 3 গুণ ছিলাম। এই সময় আকাশ হয়ে উঠল আমার একমাত্র আশ্রয়। আমি হয়তো বারান্দায় বসে সুতো দিয়ে কাজ করছি, আকাশ এসে পাশে দাঁড়াতো। বৌদি, কিছু লাগবে? এই প্রশ্নটার মধ্যে যেন এক গভীর যত্নের সুর লুকিয়ে থাকত। ওর পাশে বসলে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হতো। ওর গায়ের গন্ধ, ওর নীরব উপস্থিতি সবকিছু আমাকে অস্থির করে তুলত। আমার মন বারবার বলতো, এটা ভুল, এটা ঠিক নয়। কিন্তু মন কি সবসময় কথা শোনে? একবার আমি রান্নাঘরে কাজ করছিলাম। হাতে গরম তেলের ছিটে লেগেছিল। সামান্যই পুড়েছিল, কিন্তু জ্বালাটা ছিল বেশ। আমি উফ করে হাতটা চেপে ধরেছিলাম। আকাশ সেদিন ঘরেই ছিল, সম্ভবত কলেজে যায়নি। সে দৌড়ে এসে আমার হাতটা ধরল। বৌদি, কি হলো দেখাও।
ওর চোখের দিকে তাকিয়ে দেখলাম তাতে কি ভীষণ উদ্বেগ। সে নিজের হাতে আমার হাতটা নিয়ে ঠান্ডা জল ঢালল, তারপর নিজের রুমাল দিয়ে আলতো করে হাতটা মুছে দিল। ওর হাতের স্পর্শ আমার সারা শরীরে এক শিহরণ জাগিয়ে তুলল। সেদিন প্রথম আমি বুঝলাম এই সম্পর্কটা আর শুধু দেবর বৌদির নেই, এর গভীরে অন্য কিছু খেলা করছে। এরপর থেকে ওর ছোঁয়া, ওর উপস্থিতি, ওর প্রতিটি কথা আমাকে ভিন্নভাবে প্রভাবিত করতে শুরু করলো। যখন আমি কোনো কারণে মনমরা থাকতাম, সে এসে আমার পাশে বসত। বৌদি, কি হয়েছে? কিছু হয়েছে? ওর গলাটা এমন নরম শোনাতো যে আমার চোখ দিয়ে জল এসে যেত। আমি হয়তো বলতাম, না রে, কিছু না, কিন্তু সে বুঝত, হয়তো বুঝতে পারত আমার একাকিত্ব। রাতের বেলা যখন রাজু ফিরত না, আমি একা একা ছাদের উপর হাঁটতে যেতাম। এক পূর্ণিমা রাতে আমি একা দাঁড়িয়েছিলাম। চাঁদটা সেদিন যেন আরও বেশি উজ্জ্বল ছিল। আকাশ সেদিনও চুপি চুপি ছাদে এসেছিল। বৌদি, কি ভাবছ? আমি মুখ তুলে ওর দিকে তাকালাম। চাঁদের আলোয় ওর মুখটা কেমন যেন মায়াবী লাগছিল। আমি কিছু না বলে শুধু হাসলাম। সে আমার পাশে এসে দাঁড়ালো, কিন্তু খুব কাছে নয়। বৌদি, তোমার মন খারাপ আমি বুঝতে পারি। ওর কথায় আমার বুকটা চিনচিন করে উঠল। ওর দিকে না তাকিয়েই আমি বললাম, কেন? কারণ দাদা তোমার দিকে খেয়াল রাখে না, তোমার কষ্ট হয়। এই কথাগুলো শুনে আমার চোখ ভিজে উঠল। আমি ওর দিকে ফিরে তাকালাম। ও আমার চোখ মুছিয়ে দিতে চাইল, কিন্তু হাতটা মাঝপথেই থেমে গেল। সেদিন প্রথম আমরা একে অপরের চোখের দিকে তাকিয়েছিলাম অনেকক্ষণ। কথা না বলেও যেন অনেক কথা বলা হয়ে গিয়েছিল। মনে হয়েছিল এই পৃথিবীতে একজন অন্তত আছে যে আমাকে বোঝে, আমার কষ্ট বোঝে। আমার পরনে সেদিন ছিল একটা হালকা নীলের সুতির শাড়ি আর একটা মানানসই স্লিভলেস ব্লাউজ। আঁচলটা পিঠের ওপর দিয়ে আলতো করে ঝুলেছিল। চাঁদের আলোয় আমার ত্বক আরও উজ্জ্বল দেখাচ্ছিল। আকাশের চোখটা যেন আমার সারা শরীর জুড়ে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু ওর চোখের গভীরে ছিল এক অদ্ভুত সম্মান, এক অস্থিরতা। আমি নিজেকে সামলে নিলাম। বললাম, অনেক রাত হয়েছে, চল নিচে যাই। সেদিন আমি নিচে নেমে এসেছিলাম, কিন্তু আমার মনের অস্থিরতা কমেনি। ওই রাতের পর থেকে আমাদের সম্পর্কটা আরও এক গভীর বাঁক নিল। আমরা আরও বেশি করে একে অপরের কাছে আসতে শুরু করলাম, কিন্তু আমাদের সম্পর্কটা ছিল নীরব, গভীর আর ভীষণ গোপন। সমাজের চোখে এটা পাপ, পরিবারের সম্মান ধুলোয় মিশে যাবে, এই ভয় আমাকে সবসময় তাড়িয়ে বেড়াত। আকাশের স্পর্শ এখন আর শুধু আকস্মিক থাকত না, কখনো হাত ছুঁয়ে যেত অজান্তেই, কখনো চুল ঠিক করে দেওয়ার ছলে পিঠ ছুঁয়ে যেত। আমি হয়তো লুচি ভাজছি রান্নাঘরে, তেল ছিটকে এলো, সে এসে আমার পাশে দাঁড়িয়ে দেখত। বৌদি, সাবধানে, এই বলে হয়তো নিজের থেকেই আমার হাতটা ধরে দেখত পোড়াটা বেশি হয়েছে কিনা। সেই স্পর্শটা আমার শিরা উপশিরায় এক বিদ্যুৎ তরঙ্গ বইয়ে দিত। আমি নিজেকে বারবার বোঝাতাম, এটা ভুল, ভীষণ ভুল, কিন্তু ওর ওই স্পর্শ, ওর ওই চোখের চাহনি আমাকে সব ভুলিয়ে দিত। রাজুর অনুপস্থিতি আর আমার প্রতি তার উদাসীনতা এই ভুলের আগুনে ঘি ঢালছিল। আমি যেন একটা অদৃশ্য জালে আটকা পড়ছিলাম। সে আমার মনের দুর্বলতাকে খুব সুন্দরভাবে কাজে লাগিয়েছিল। সে আমাকে এমনভাবে আপন করে নিয়েছিল যে আমি ওর সঙ্গ ছাড়া থাকতে পারতাম না। হয়তো দুপুরের খাবার খাচ্ছি, সে পাশে বসে আমার প্লেটে নিজের তরকারি থেকে মাছ তুলে দিত। বৌদি, তুমি তো মাছ খাও না, তোমার জন্য এই ছোট টুকরাটা। এই ছোট ছোট যত্ন, এই ছোট ছোট অনুভূতি আমাকে ভেতর থেকে আরও দুর্বল করে তুলছিল। আমি যখন সেজেগুজে কোথাও যেতাম, সে মুগ্ধ চোখে আমার দিকে তাকিয়ে থাকত। বৌদি, তোমাকে আজ খুব সুন্দর লাগছে। এই কথাগুলো রাজু আমাকে কতদিন বলেনি তা আমি নিজেও ভুলে গিয়েছিলাম। আকাশের এই ছোট ছোট প্রশংসা আমার মনকে আরও বেশি করে ওর দিকে টেনে নিয়ে যাচ্ছিল। আমার পোশাকের ধরন, আমার হাঁটা চলা, আমার শাড়ির আঁচলটা একটু সরে গেলে তার গভীর দৃষ্টি, এসব কিছুই আমার অলক্ষ্যে ঘটছিল না, কিন্তু আমি যেন এক ঘোরের মধ্যে ছিলাম। ইচ্ছাকৃতভাবেই সেই ঘোর থেকে বেরোতে চাইছিলাম না। একবার আমি আলমারি থেকে কিছু নামাচ্ছিলাম, হাতের নাগাল পাচ্ছিলাম না। আকাশ সে মুহূর্তে পাশেই ছিল। সে এসে আমার পেছন থেকে আমার হাতটা ধরে আলমারির দিকে ঠেলে দিল। ওর শরীরটা আমার পিঠের সাথে লেগেছিল, ওর নিঃশ্বাস আমার কানে এসে পড়ছিল। আমি যেন পাথর হয়ে গিয়েছিলাম, আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠেছিল। সে আস্তে করে জিনিসটা নামিয়ে দিয়ে সরে গেল। বৌদি, আর কিছু? আমি মাথা নাড়লাম।
সেদিন আমি সারা বিকেল নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে রেখেছিলাম। ওর স্পর্শটা যেন আমার শরীর জুড়ে গেঁথে গিয়েছিল। আমি নিজেকে ঘৃণা করছিলাম, আবার এক গভীর অপরাধ বোধেও ভুগছিলাম। কিন্তু ওর ওই নীরব উপস্থিতি, ওই চোরা চাহনি, আমার প্রতি ওর যত্ন, সব মিলিয়ে আমি যেন এক নতুন রুবিনা হয়ে উঠছিলাম। আমার পুরনো রুবিনা, যে কিনা শুধু সংসার আর স্বামীর মধ্যেই নিজেকে খুঁজে পেত, সে যেন কোথাও হারিয়ে যাচ্ছিল। একদিন দুপুরে যখন শ্বশুর শাশুড়ি ঘুমিয়েছিলেন, আকাশ আমাকে নিজের ঘরে ডাকল। আমি অবাক হয়েছিলাম, কিন্তু তবুও গিয়েছিলাম। সে তার পড়ার টেবিলে বসেছিল। বৌদি, একটা অঙ্কটা দেখিয়ে দেবে? আমি ওর পাশে গিয়ে বসলাম। সে এমনভাবে বইটা রাখল যাতে আমাদের মাথাগুলো প্রায় ছুঁয়ে যাচ্ছিল। ওর বইয়ের পাতায় চোখ থাকলেও ওর দৃষ্টি ছিল আমার দিকে। আমি অঙ্কটা বোঝাচ্ছিলাম আর সে আমার দিকে মুগ্ধ চোখে তাকিয়েছিল। আমার হাতের ঘানের গন্ধ, ওর গায়ের গন্ধ, সব মিলিয়ে ঘরটা যেন এক অন্যরকম উষ্ণতায় ভরে উঠেছিল। হঠাৎ সে আলতো করে আমার হাতটা ধরল। আমি চমকে উঠেছিলাম। কি হলো? সে আমার চোখের দিকে তাকিয়ে কিছু বলতে চেয়েছিল, কিন্তু পারল না। শুধু ওর চোখ দুটোতে ছিল এক গভীর আরতি, এক নিষিদ্ধ আকাঙ্ক্ষা। আমি হাতটা সরাতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। ওর হাতের মুঠোটা এমন শক্ত ছিল না, কিন্তু ওর চাহনি আমাকে আটকে রেখেছিল। সেদিন আমি দ্রুত অঙ্কটা বুঝিয়ে ঘর থেকে বেরিয়ে এসেছিলাম, কিন্তু ওর ওই চাহনি, ওর হাতের সেই স্পর্শ, সেটা আমাকে সারা দিন অস্থির করে রেখেছিল। রাজু যখন কাজের সূত্রে বাইরে যেত, তখন আমরা দুজন বাড়িতে আরও বেশি একা হয়ে যেতাম। সেই সময়গুলোতেই আমাদের নিষিদ্ধ সম্পর্কের নতুন নতুন অধ্যায় তৈরি হতো। রাতে আমি যখন ছাদে বসে থাকতাম, সে এসে নিঃশব্দে আমার পাশে বসত। দুজনে কোনো কথা বলতাম না, শুধু আকাশের দিকে তাকিয়ে থাকতাম। এই নীরবতাটাই আমাদের মধ্যে আরও গভীর সেতু তৈরি করত। এক রাতে সে খুব কাছাকাছি এসে বসল। আমার শাড়ির আঁচলটা তার কাঁধে পড়ল। সে সরালো না, আমি সরাতেও পারলাম না। আমাদের নিঃশ্বাস যেন এক হয়ে যাচ্ছিল। তার হাতটা আলতো করে আমার কোমরের কাছে চলে এলো। আমি কেঁপে উঠলাম। আকাশ, এটা ঠিক না। আমার গলায় কোনো জোর ছিল না। সে উত্তর দিল না, শুধু আমার দিকে এমনভাবে তাকালো যেন আমার সব কথা সে বুঝতে পারছে। সে যেন বলতে চাইছে, জানি বৌদি, কিন্তু আমি নিজেকে আটকাতে পারছি না। তার সেই নীরব চাহনিটাই আমার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে উঠেছিল। সেই মুহূর্তে আমি চাইলেই হয়তো সরে যেতে পারতাম, কিন্তু আমার মন আমাকে আটকাতে পারল না। তার হাতটা ধীরে ধীরে আমার কোমরে শক্ত হলো, আর আমি তার কাঁধে মাথা রাখলাম। সে আমার চুলগুলো আলতো করে সরিয়ে আমার ঘাড়ে মুখ ডোবাল। আমার সারা শরীর থরথর করে কাঁপছিল। আমি নিজেকে বোঝাতে পারছিলাম না এটা কি ভুল নাকি ঠিক। দিন দিন এই লুকানো সম্পর্কটা আমাদের জীবনকে আরও জটিল করে তুলছিল। রাজু যখন ফিরত, আমি ওর সঙ্গে স্বাভাবিক থাকার চেষ্টা করতাম, কিন্তু আমার মনের মধ্যে সব সময় আকাশ বিরাজ করত। আকাশের প্রতিটি স্পর্শ, প্রতিটি চাহনি আমার মনে গেঁথে গিয়েছিল। সে যেন আমার প্রতিটি দুর্বলতা জানত। আমার স্বামীর অবহেলা, আমার একাকিত্ব, এগুলোই তাকে আমার আরও কাছে এনেছিল। সে আমাকে এমনভাবে মানসিক আশ্রয় দিয়েছিল যে আমি তার কাছ থেকে দূরে থাকতে পারতাম না। মাঝে মাঝে আমার মন হতো সে আমাকে ব্যবহার করছে, আমার মানসিক দুর্বলতার সুযোগ নিচ্ছে। কিন্তু এই ভাবনাটাকেও ছাপিয়ে যেত ওর প্রতি আমার নিষিদ্ধ আকর্ষণ। একবার রাজু মাসখানেকের জন্য অফিসের কাজে বাইরে গেল। সেই সময়টা আমাদের জন্য আরও বেশি বিপজ্জনক হয়ে উঠল। আকাশ আমাকে আরও বেশি সময় দিতে শুরু করল। সে যেন আমার ছায়ার মতো হয়ে গিয়েছিল। দুপুরে সবাই যখন বিশ্রাম নিত, তখন আমরা দুজনে চুপি চুপি ছাদে যেতাম। ছাদে আমাদের একটা ছোট বাগান ছিল। সেখানেই বসে আমরা গল্প করতাম, হাসি ঠাট্টা করতাম। এই সময়টাতেই আমাদের সম্পর্কটা আরও গভীরে প্রবেশ করেছিল। সে আমার হাত ধরে বসত, আমার চুল ঠিক করে দিত, আমার কপালে আলতো করে চুমু খেত। এই সব কিছুই যেন অবচেতন মনে হচ্ছিল। কোনো জোর ছিল না, কিন্তু এক অদৃশ্য টান আমাদের দুজনকে বেঁধে রেখেছিল। আমার মনে হচ্ছিল আমি যেন এক পাপের পথে হাঁটছি, যে পথের শেষ কোথায় আমি জানি না। এক বিকেলে সে আমার পাশে বসেছিল। আমি তখন সেলাই করছিলাম। সে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, বৌদি, তুমি কি সুখে আছো? ওর এই প্রশ্নে আমি চমকে উঠেছিলাম। আমার চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। সে সঙ্গে সঙ্গে আমার হাত থেকে সেলাইটা নিয়ে পাশে রাখল, আর আমার মুখটা 2 হাত দিয়ে তুলে ধরল। কাঁদছ কেন? তার চোখে
আমার প্রতি এক গভীর মমতা ছিল। আমি কিছু বলতে পারলাম না, শুধু ওর বুকের মধ্যে মুখ লুকিয়ে কেঁদে উঠলাম। সে আমাকে শক্ত করে ধরেছিল। ওর হাতের উষ্ণতা, ওর শরীরের গন্ধ আমার সমস্ত চেতনাকে আচ্ছন্ন করে ফেলছিল। সেই মুহূর্তে মনে হয়েছিল এই মানুষটা আমাকে বুঝছে, আমার সব কষ্ট অনুভব করছে, আর এই অনুভূতিটাই আমাকে আরও বেশি করে তার কাছে বেঁধে রাখছিল। এই লুকানো ভালোবাসার মূল্য আমাকে হয়তো একদিন দিতে হবে। আমি জানতাম এই সম্পর্কটা কোনো দিন আলোর মুখ দেখবে না। সমাজের চোখে এটা মহাপাপ, কিন্তু আমি নিজেকে আটকাতে পারছিলাম না। ওর নীরব সমর্থন, ওর গভীর চাহনি, ওর প্রতিটি স্পর্শ, এগুলোই আমার জীবনের একমাত্র অক্সিজেন হয়ে উঠেছিল। আমার স্বামী রাজু, সে হয়তো কোনোদিন জানবেও না আমার এই গোপন জীবনের কথা, কিন্তু এই লোকানো সম্পর্কের টানাপোড়েন আমাকে প্রতি মুহূর্তে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল। আমি এক অপরাধ বোধে ভুগছিলাম, আবার এক অদ্ভুত শান্তিও পাচ্ছিলাম। এই টানাপোড়েন আমার মনকে ক্ষত বিক্ষত করছিল। শেষ পর্যন্ত একদিন এলো, যেদিন আমাদের এই লুকানো সম্পর্কের পরিণতি হল। রাজু 1 মাস পর বাড়ি ফিরল। তার ফেরার পরপরই আকাশ হঠাৎ করে শহর ছেড়ে চলে গেল। বলল কলেজের একটা প্রজেক্টের জন্য বাইরে যেতে হবে। কিন্তু আমি জানতাম সে পালিয়েছিল। আমাদের এই নিষিদ্ধ সম্পর্কের ভার সে আর নিতে পারছিল না। তার চলে যাওয়ার পর আমি যেন আরও একা হয়ে গেলাম। তার স্মৃতিগুলো আমাকে তাড়িয়ে বেড়াত। রান্নাঘরে তার উপস্থিতি, ছাদে তার সঙ্গে নীরব কথোপকথন, তার হাতের স্পর্শ, সবকিছুই আমার মনে গেঁথে রইল। আকাশের চলে যাওয়ার পর আমি নিজেকে বোঝাতে পারলাম না। আমার ভেতরটা যেন ভেঙে চুরে গিয়েছিল। আমি জানতাম আমি ভুল করেছি। সামাজিক রীতিনীতিকে ভেঙে আমি এক নিষিদ্ধ পথে হেঁটেছি, কিন্তু সেই পথ আমাকে কোনো সুখ দিতে পারেনি, শুধু যন্ত্রণা আর এক গভীর শূন্যতা ছাড়া। আমি এখন আবার সেই পুরনো রুবিনা, যে কিনা শুধু সংসার আর স্বামীর মধ্যেই নিজেকে খুঁজে বেড়ায়। কিন্তু আমার মনের গভীরে রয়ে গেছে এক গোপন অধ্যায়, এক নিষিদ্ধ সম্পর্কের স্মৃতি। এই স্মৃতিগুলো আমাকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয় মানুষের মন কতটা দুর্বল হতে পারে, আর নিষিদ্ধ আকর্ষণ কিভাবে মানুষকে বিপথে চালিত করে। আমার গল্পটা এখানে শেষ, কিন্তু এর রেশ হয়তো কোনোদিন আমার জীবন থেকে মুছবে না। আমি শুধু একটা কথাই বলতে চাই, সম্পর্কের সীমারেখাগুলো খুব জরুরি। আবেগ আর আকর্ষণের বশে সেই সীমা লঙ্ঘন করলে তার পরিণতি ভয়াবহ হতে পারে। এক মুহূর্তের সুখের জন্য আমরা এমন কিছু করে ফেলি, যার জন্য হয়তো সারা জীবন ধরে আমাদের অনুশোচনা করতে হয়। প্রতিটি সম্পর্কের নিজস্ব একটা গণ্ডি আছে, সেই গণ্ডিকে শ্রদ্ধা জানানো উচিত। না হলে নিজের অজান্তেই আমরা এমন এক গোলকধাঁধায় ফেসে যাই যেখান থেকে বেরোনোর পথ খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। আমার জীবন হয়তো তার প্রমাণ। তাই সাবধান বন্ধু, আবেগ প্রবাসে সিদ্ধান্ত নেওয়ার আগে 1000 বার ভাববেন, কারণ সমাজের অলিখিত নিয়মগুলো ভাঙলে তার দাম হয়তো সবচেয়ে বেশি চোকাতে হয় নিজেকেই।